5টা 20 শিমুলপুর যাওয়ার বাস যখন এসে থামলো তখন চারিদিকে ভোরের আলো এসে পড়েছে। বাসটিতে উঠে জানালার পাশের একটি সিট দখল করে বসে পড়লাম। ভোরের সময় বলেই খুব একটা ভিড় নেই। কেবিনে 2টো বিবাহিত মহিলা আর এ পাশে 2টো মধ্যবয়স্ক লোক ও একজন বৃদ্ধ। তিনি মাথা নিচু করে একটু ঝিমোচ্ছেন। আমারও এই সকালের মৃদু শীতল বাতাসে একটু তন্দ্রা আসছিল। আর মনে পড়লো কিছুক্ষণ আগে ঘটে যাওয়া ঘটনাটা। কালী পুজো দেখতে সেই যে কাল বিকেলে বেরিয়েছিলাম বন্ধু সমরের বাড়ির উদ্দেশ্যে, কিন্তু নিজের একটু দেরির জন্য এই হরিশপুরে এসে বাসটা মিস করেছিলাম। উপায় খুঁজে না পেয়েই উঠেছিলাম ওই বামুন ভূতের ঘরে। আর সেই কারণে যে আজ আমার প্রাণটা যেতে বসেছিল। তবে কালীমায়ের দয়াতেই বড় জোর বেঁচে গেছি। তবে তিনি কথাগুলো ঠিকই বলেছিলেন। মায়ের নামে আমরা সে নিরীহ পশুর রক্ত খাচ্ছি। মা তো শুধু জবা ফুলেই সন্তুষ্ট, তাহলে আর অবলা পশুর বলি কেন? যখন সূর্য গাছপালার আড়াল থেকে খানিকটা উপরে উঠেছে তখন কন্ট্রাক্টরের ডাকে ঘোর কাটল। শ্যামলপুর। বাসটা এসে দাঁড়ালো একটা পুরনো আটচালার কাছে। সেখানে নেমে দেখলাম গ্রামের ভেতর দিকে চলে গেছে লাল কাঁচামাটির রাস্তা। পথের দুসারি সোনালি ধানের ক্ষেত, তারা যেন সকালের স্নিগ্ধ বাতাসের সাথে খেলা করছে। সেই পথ ধরে মিনিট সাথে হাঁটার পর লোকালয়ে পৌঁছালাম। লোকালয় বলতে ছড়িয়ে ছিটিয়ে আছে কয়েকটি মাটির কাঁচা বাড়ি। তবে সমরের বাড়ি যে কোথায় তা আমার জানা নেই। দূরে একজন লোককেই এদিকে আসতে দেখলাম। তাকেই জিজ্ঞাসা করলাম, এই যে দাদা, একটু শুনবেন? হ্যাঁ বাবু, বলেন। সমরের বাড়িটা কোথায় বলতে পারেন? হ্যাঁ বাবু, এ গায়ে থাকি, বলতে পারবো না কেন? ওই যে দূরে 2খান নারকেল গাছ দেখা যাচ্ছে, তার নিচে সমরের বাড়ি। আচ্ছা দাদা, অনেক অনেক ধন্যবাদ। সেখানে এসেই একতলা পাকা বাড়িটি দেখতে পেলাম। সমর। হ্যাঁ রে, দাঁড়া আসছি। তাহলে অবশেষে পৌঁছালি বল? হ্যাঁ, তা যা বলেছিস। আয় ভেতরে আয়, ওদিকে বাথরুম আছে। যা, তুই একটু ফ্রেশ হয়ে আয়। আমি মৌসুমীকে বলছি জল খাবার আনতে। হাত মুখ ধুয়ে ভেতরে এসে বসতেই চা জল নিয়ে ঘরে ঢুকলো সমরের স্ত্রী। খুব একটা মনে না পড়লেও বুঝলাম তার চেহারা আগের তুলনায় একটু পাল্টেছে। শরীর কিছুটা রোগা হয়েছে, চোখের নিচে কালি পড়েছে, যেন বিশেষ কিছু একটা চিন্তায় ভুগছে। যাক, এত বছর পর হলেও দেখা হলো। তাহলে এবারের রাস্তা ভুলেই গিয়েছিলেন নিশ্চয়ই? তা কিছুটা অচেনা লাগছিল বটে, তবে বন্ধুকে তো আর ভুলে যায়নি। তাই তো খবর নিতে নিতে ঠিকই এসে হাজির হয়েছি। ভুলেই তো গিয়েছিলেন, আজ এত বছর পর হয়তো মনে পড়লো। তা যা বলেছো তুমি। দাও চা দাও। হ্যাঁ, এই যে। তারপর বল, কাজকর্ম কেমন চলছে? হ্যাঁ, আমার সব ঠিকঠাক। তোর খবর বল। ওই চলে যাচ্ছে। আচ্ছা চল না, তোদের ওই জাগ্রত কালী মায়ের মন্দিরটা দেখে আসি। এখন যাবি? আচ্ছা চল, ঘুরে আসি। এসে দেখলাম মন্দিরটা বেশ বড়, তবে কাছ থেকে মাকে দেখার সুযোগ হলো না। ভিড়ের জন্য দূর থেকেই দর্শন করে ফিরে এলাম। তখন সুযোগ পেয়ে সমরকে হরিশপুরের বামুনের কথাটা জিজ্ঞাসা করলাম। না, পুরোটা বললাম না, জানি সে হেসে উড়িয়ে দেবে। আচ্ছা সমর, তুই কি ওই হরিশপুরের বামুনকে চিনছিস? চিনতাম বলতে, এখানের বামুন বলি টলি করে না, তাই আগের বছর মায়ের নামে একটা ছাগল বলে দিয়েছিলাম বলে তাকে ডাকা হয়েছিল। শুনেছি সে তো মারা গেছে, তবে তার মৃত্যুটা ছিল অস্বাভাবিক। কিন্তু তুই কি করে চিনলি? হ্যাঁ, ওই পথ দিয়ে এলাম তো, তাই লোকের মুখেই শুনেছিলাম। ও আচ্ছা। দুপুরে বেশ ভরপেট খাওয়া দাওয়ার পর মাঠের ধারের ঘরটিতেই শুয়েছিলাম। জানালার বাইরে যতদূর চোখ যায় শুধুই ধুধু প্রান্তর। সেদিক দিয়েই মৃদু বাতাস বয়ে আসছে। কিছুক্ষণ পর ওদিক থেকেই একটা বাচ্চা মেয়ের কণ্ঠস্বর ভেসে এলো, যেন আপন মনে কারোর সাথে খেলা করছে। কিন্তু ওখানে গেল কিভাবে? যাবার রাস্তাতে এই ঘরের পেছনের দরজা দিয়ে। সে ভাবনায় বাধা পড়লো বাইরে থেকে বয়ে আসা বাতাসে। উঠলাম একেবারে সন্ধ্যার গোড়ায়। তখন টের পেলাম পেট বেশ ভার হয়ে আছে। কিরে, এবার ওঠ, ওদিকে তো যাত্রাপালা শুরু হবে আর কিছুক্ষণ পর। না রে, আমি আর যাব না, শরীরটা খুব একটা ভালো নেই। তোরা দুজনে জোর করে যা খাওয়ালি। তা বললে কি করে হবে? এতদিন পরে বাড়িতে এসেছেন, না খাইয়ে ছাড়বো নাকি? এই নিন, লেবু জল খেয়ে উঠে পড়ুন দেখি। হ্যাঁ, সে নয় খাচ্ছি, তবে যাত্রাপালা দেখতে যেতে পারবো না। আর হ্যাঁ সমর, দুপুরে একটা অবাক জিনিস দেখলাম।
জানালার ওপাশে একটা বাচ্চা মেয়ে খেলা করছিল। সে কে? আর ওই উঁচু পাঁচিলের ভেতরে এলোই বা কী করে? আমার কথা শুনে মৌসুমি টেবিলের উপর গ্লাস রেখে চোখ মুছতে মুছতে এই ঘর থেকে চলে গেল। তার পেছন পেছন সমরও। তারপর শুনতে পেলাম মৌসুমীর মৃদুস্বরের কান্নাকাটি। তোমায় বলেছিলাম না সে এখানে এসে খেলা করে। তুমি অফিস চলে যাবার পর সে প্রায়ই আসে। এতদিন আমার কথা শোনোনি, এবার বিশ্বাস হলো তো? আচ্ছা ঠিক আছে, এখন তুমি ওরকম করো না। প্রকাশ কি ভাববে বলো তো? বুঝলাম না বুঝে কোনো অতীতকে নিয়ে কথা বলে ফেলেছি, তাই আর ও নিয়ে কোনো কথাই বলিনি। অনেকক্ষণ হলো এ ঘরে আমি একা। ওরা গেছে যাত্রার পালা শুনতে। আমার শরীর খারাপ বলে ওরা কেউই যেতে চায়নি, তবে আমি এক প্রকার জোর করে পাঠালাম। হঠাৎ আবার সেই শব্দ। এবার আমি পেছনের দরজা খুলে সেখানে গিয়ে দেখলাম বছর 10-এর একটি মেয়ে একটি ছোট ছাগল ছানার সাথে খেলা করেছে। কি হলো খুকি, এখানে কি করছো? দেখতে পাচ্ছ না কেমন বন্ধুর সাথে খেলা করছি? এ তো তোমার ছাগল বন্ধু, কিন্তু আজ দুপুরে যে বন্ধুর সাথে খেলা করেছিলে সে কোথায়? আমার তো আর কোনো বন্ধু নেই। কিন্তু এ বন্ধু তো তোমার কোনো কথাই বুঝতে পারে না, তাহলে কেমন করে খেলছো? কে বললো বুঝতে পারে না? আমার সব কথা বুঝতে পারে এই বুবুন। এর নাম বুঝি বুবুন? হ্যাঁ, তুমি দেখবে বুবুন কেমন আমার কথা শোনে। এদিকে আই তো বুবুন, নে এবার এটা খাতো। বাহ, তোমার বন্ধু তো খুব ভালো। তা ওর নাম তো বুবুন, কিন্তু তোমার নাম কি? মিনি। আচ্ছা মিনি, তুমি যে এত রাত্রে এখানে খেলা করছো তোমার বাড়িতে জানে? হ্যাঁ, মা জানে। আমি এখানে প্রায় খেলা করি। ও, তা তুমি ঠাকুর দেখতে যাওনি? না, ও ঠাকুরের সাথে আমার আড়ি আছে। কেন ঠাকুরের সাথে আড়ি কেন? আগের বছর দেখেছিলাম ওই ঠাকুর অনেকগুলো বুবুনের মতো বন্ধুদের মাথা কেটে নিয়েছিল। না মিনি, ঠাকুর নেননি। ও মাথাগুলো লুকিয়ে লুকিয়ে মানুষেরাই নিয়েছিল। তাই ঠাকুরের সাথে আর আড়ি করে রেখো না। যাও, তুমি এবার বাড়ি যাও। এই তো বাড়িতেই তো আছি। কোনটা তোমার বাড়ি? এটা? হ্যাঁ। কি বলছো? এটা তো আমার বন্ধুর বাড়ি। আমি এখানেই থাকি, এসো দেখবে, এসো। মিনি আমার হাত ধরে টানতে টানতে ঘরের ভিতরে নিয়ে গেল। তারপর সমরের ঘরে ঢুকে দেওয়ালের গায়ে একটি সাদা কাপড়ের কাছে এসে দাঁড় করালো। নাও এবার ওটা সরাও। কেন? সরাও না, তবেই তো দেখতে পাবে। সেটা সরাতেই যা দেখলাম, বেশ অবাক হলাম। দেওয়ালে বাঁধানো বিশাল এক পোর্ট্রেট। সেখানে সমর, মৌসুমি ও তাদের মাঝে 10 বছরের ছোট মিনি। এই কি তাহলে সমরের মেয়ে? তাহলে এ ঘরে তার কোনো অস্তিত্ব নেই কেন? কই, তারাও তো তাদের মেয়ের ব্যাপারে কিছু বলেনি আমায়। নিশ্চয়ই কিছু গোপন করেছে। এদিকে দরজা খোলা পেয়ে বুবুনও কখন ঘরের মধ্যে ঢুকে এসেছে, কিন্তু তাকে দেখার পর আমার দেহ যেন রক্ত শূন্য হয়ে গেল। এ কি, এ তো আস্ত ছাগল নয়, এ তো একটা দেহহীন ছাগলের কাটা মাথা মেঝেতে পড়ে আছে। তখনই পাশ থেকে মিনি বলে উঠল, বুবুন আমায় এক মুহূর্তেও ছেড়ে থাকতে পারে না। তুই চল বুবুন, আমি আসছি। তারপর যা দেখলাম বুঝলাম এরা কেউই জীবন্ত নয়। জানো কাকু, যে বামুন আগের বছর কালী মায়ের সামনে আমার বুবুনকে মেরেছিল, আমিও তার গলা টিপে মেরেছি। এবার মনে জমে থাকা সব প্রশ্নের উত্তর খুঁজে পেলাম। সমর কালীমায়ের নামে এই ছাগলকে নিয়ে এসেছিল, আর তার সাথেই খেলতে খেলতে তার মিনির সাথে খুব গাঢ় বন্ধুত্ব হয়। আর সেই ছাগল হরিশপুরের বামুনের হাতে বলি হলে মিনিও তাকে গলা টিপে মেরেছিল। কিন্তু মিনির মৃত্যু কিভাবে হলো? সে প্রশ্নের উত্তর পেয়েছিলাম পরদিন সকালে সমরের কাছে। মিনির বন্ধু বুবুন চলে যাবার পর সেটা সে মেনে নিতে পারেনি। রাত থেকে খুব জ্বর, কোনো ডাক্তার ওষুধেও কাজ হয়নি। তারপর সপ্তাহখানেকের মধ্যেই মিনি একদিন হঠাৎ